রাজ্যের নাম নন্দনপুর। ছোট্ট রাজ্য নন্দনপুর রাজ্যে সেনাপতির নাম গম্ভীরা সিং। সেনাপতি ভীষণ জাতরেল লোক। গম্ভীরা সিং সেনাপতি হওয়ার পর থেকেই রাজ্যের চুরি ডাকাতি লোপ পেয়েছে। গম্ভীরা সিং তাই রাজদরবারে গোফে তা দিতে দিতে বলেন, আমার ভয়ে রাজ্যে চুরি ডাকাতি বন্ধ। সব চোর ভয়ে রাজ্য ছেড়ে পালিয়ে গেছে। সেনাপতি মশাইয়ের চেহারাও সাংঘাতিক, যেমনই লম্বা তেমনই চওড়া আর তেমনই গোঁফ। সেই গোঁফে তিনি অনবরত তা দেন। চোরদের কাছে তিনি যেন সাক্ষাৎ যম। গম্ভীরা সিং তাই রোজ রোজ দরবারে বড়াই করেন, বড় চোর তো নেই, এমনকি ছিচকে চোরগুলো পর্যন্ত ভয়ে পালিয়ে গেছে। রক্ষীরা এখন রাতে পাহারা দেবার বদলে নাক ডাকিয়ে ঘুমোয়। এসব কার জন্মে জানেন? আমার জন্মে। আমার জন্মে বাঘে গরুতে এক ঘাটে জল খাই মশাই। সেনাপতি মশাইয়ের বড়াই শুনে রাজা মশাই মাথা নেড়ে বলেন, হ্যাঁ তা তো বটেই। মন্ত্রী মশাই মুচকি হেসে বলেন, আপনার যা চেহারা ঠিক বাঘের মতো। চোরেরা তো ভয় পাবেই, আমরাই মাঝে মাঝে ভয় পেয়ে যাই। মন্ত্রী মশাইয়ের কথা শুনে রাজদরবারের সকলেই হেসে উঠলেন। সেনাপতি গম্ভীরা সিং গম্ভীরভাবে গোফে তা দিতে লাগলেন। আসল কথা হলো, রাজ্য থেকে চোরেরা বিদায় নেয়নি। তারা অবস্থা বুঝে গা ঢাকা দিয়ে রয়েছে মাত্র। তাদের দু একজন দরবারেও ছিল অবস্থা পর্যবেক্ষণের জন্য। চোরের দলের সর্দার পুটিরাম যেমনই চালাক তেমনই দেখতে সুন্দর। সে শুধু সুযোগ খুঁজে বেড়াচ্ছিল কি করে জাতরেল সেনাপতিটাকে জব্দ করা যায়। পুটিরাম ছদ্মবেশে রাজদরবারে বসেছিল। অবস্থা বুঝে কি কি ব্যবস্থা নেওয়া যায় সে বসে বসে তার ফন্দি আঁটছিল। ছদ্মবেশী পুটিরাম সব শেষে মুচকি হেসে বলল, চোর নেই বলেই যে ভবিষ্যতে চুরি হবে না এমন কোনো কথা নেই। তাছাড়া বাঘের ঘরে ঘোগের বাসা হওয়াও খুব আশ্চর্য কিছু নয়। সেনাপতি মশাই ভুরু কুঁচকে বললেন, তার মানে? পুটিরাম মুচকি হেসে বলল, মানে কিছু নেই, এমনিই বলছিলাম। আগেই বলেছি, পুটিরাম তার দলবল নিয়ে সুযোগের অপেক্ষায় ছিল। পুটিরাম চোর চুরির সম্পত্তি নিয়ে নন্দনপুরের কাছাকাছি গণেশপুরে বণিক সেজে বাস করত, কিন্তু তার আসল ব্যবসা ছিল চুরি ব্যবসা। পুটিরাম সত্যি সত্যি একদিন সুযোগ পেয়ে গেল। নন্দনপুরে আবার অসম্ভব রকমের চুরি শুরু হয়ে গেল। চুরির কুলকিনারা না করতে পেয়ে সেনাপতি মশাই তেলে বেগুনে জ্বলতে লাগলেন। রোজই ৩-৪টে করে চুরির খবর পাওয়া যেতে লাগলো। চুরিগুলো অভিনব। মন্ত্রী মশাই সেদিন রাজদরবারে বসে সেনাপতি মশাইকে বললেন, চোরগুলো আর আপনাকে মোটেই ভয় পাচ্ছে না। সেনাপতি মশাই কোনো কথা বললেন না। রাগে জ্বলতে জ্বলতে মুখ দিয়ে শব্দ করলেন, ছদ্মবেশী পুটিরাম রাজামশাইকে বললেন, চুরি বন্ধ করতে না পারলে রাজ্যে ধনপ্রাণ নিয়ে বাস করা মুশকিল। রক্ষী বাহিনীরা রাতে পাহারা দিচ্ছে না মনে হয়, অথবা পাহারা দিতে গিয়ে ঘুমোচ্ছে। রাজামশাই গোবেচারা লোক। পুটিরামের অভিযোগ শুনে তিনি সেনাপতির দিকে তাকিয়ে বললেন, ভালো নয়, ভালো নয়, এ চুরি বন্ধ করুন, নইলে প্রজাদের কাছে লজ্জায় মুখ দেখানো যাবে না। সেনাপতি মশাই রাজাকে বললেন, আপনি কিচ্ছু ভাববেন না, আমি অবিলম্বেই চোরদের ধরে সাংঘাতিক শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি। আর সৈন্যদের হুকুম দিয়েছি, রক্ষীদের ঘুমন্ত অবস্থায় দেখলেই যেন নাক কেটে নেওয়া হয়। রাজামশাই গালে হাত দিয়ে ভাবতে ভাবতে বললেন, কিন্তু চুরি অনেক হলো, আজ পর্যন্ত একটা চোরও ধরা পড়ল না।
মন্ত্রী মশাই মুচকি হেসে বললেন, সেনাপতি মশাইয়ের রক্ষী বাহিনী অবশ্য একজন নিরীহ ভিখারিকে ধরে নিয়ে এসেছিল, কিন্তু চুরির কোনো অপরাধী প্রমাণ করতে পারেনি। সেনাপতি মশাই চুপ করে রইলেন। আবহাওয়া খারাপ, সময় খারাপ হলে ব্যাঙেও লাথি মারে। সেনাপতি মশাইয়ের সেই দোর্দণ্ড প্রতাপ আর নেই। রক্ষী বাহিনীর লোকেরা আগে সেনাপতি মশাইকে দেখলে সমীহ করত, এখন মুচকি হাসে। বলা বাহুল্য, সেনাপতি মশাইয়ের গিন্নিও সেনাপতি মশাইকে ঠাট্টা করেন, কারণ ইতিমধ্যে খোদ সেনাপতি মশাইয়ের বাড়িতেই দুবার চুরি হয়ে গেছে। সেনাপতি গিন্নি বললেন, তোমাকে নিয়ে চোরেরা ঠাট্টা করতে আরম্ভ করেছে, অথচ খুব বড়াই করে বলতে তোমার ভয়ে চোরেরা সব রাজ্য ছেড়ে পালিয়ে গেছে। সেজন্যই বলা হয় অতিবার ভালো নয়, অতিবার ভালো নয়, ঝড়ে পড়ে যায়। অতি ছোট হলেও যে ছাগলে মুড়ে খায়। গিন্নির ঠাট্টা তামাশা সেনামশাইয়ের ভালো লাগে না। তিনি নিজেও আজকাল ঘোড়ায় চড়ে টহল দেন, রক্ষী বাহিনীও পাহারায় ব্যস্ত, অথচ তার মধ্যে চুরি হচ্ছে। দিনে চিন্তা, রাতে ঘুম নেই। সেনাপতি মশাইয়ের বিরাট বপুর আগের মতো আর জৌলুস নেই। সেনাপতি মশাই গোফে তার দিতে ভুলে যান। আগের মতো আর তেমন হম্বিতম্বি নেই। মাঝে মাঝে শুধু বলেন, একবার চোরদের ধরতে পারলে এমন শিক্ষা দেব। মন্ত্রী মশাই পরদিন দরবারে এসে বললেন, রাজামশাই, সর্বনাশ হয়েছে। রাজামশাই বললেন, কি হয়েছে? মন্ত্রী মশাই বললেন, কাল রাত্রে আমার বাড়িতে চুরি হয়ে গেছে। আমার এতদিনকার সঞ্চয় সব গেছে। রাজামশাই মাথা চুলকে বললেন, ভীষণ ভাবনার কথা। তাই তো। পরের দিন আরো দুঃসংবাদ। খোদ রাজবাড়িতেই চুরি, এত পাহারাদার, এত রক্ষী, কিন্তু তবু শেষ রক্ষা করা গেল না। সেনাপতি মশাই দরবারে এসে সব শুনে বললেন, সব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। মন্ত্রী মশাই বললেন, এমন জাদ্রেল সেনাপতি থাকতে যদি এই অবস্থা হয় তবে উপায় কি? সেনাপতি মশাই বললেন, আমি থাকতে চোরেরা এটাকে চোরের মুলুক বানাবে, এ আমি সহ্য করব না। সেনাপতি মশাই ক্রোধে অস্থির হয়ে কোষ থেকে তরোয়ার খুলে নিয়ে চোরের উদ্দেশ্যে এগোতে লাগলেন। সেনাপতি মশাই বেরিয়ে যাবার পর মন্ত্রী মশাই রাজাকে বললেন, শুধু সেনাপতি মশাইয়ের ওপর নির্ভর করে থাকা আর চলে না। অবশ্য ওকে দোষ দেওয়াও চলে না। উনি চেষ্টার কোনো ত্রুটি করছেন না। তবু আমার মনে হয় বিদেশ থেকে একজন গোয়েন্দা আনা দরকার। রাজামশাই বললেন, আমিও সেই কথাই ভাবছি। কয়েকদিনের মধ্যে বিদেশ থেকে একজন গোয়েন্দা আনা হলো। গোয়েন্দার নাম প্রবীর কুমার। তিনি রাজ্যের চারিদিকে বিভিন্ন ছদ্মবেশে ঘুরতে লাগলেন। বলা বাহুল্য, সেনাপতি মশাইয়ের অগোচরেই তাকে রাখা হলো। জানাজানি হলে সেনাপতি মশাই মনে দুঃখ পাবেন। তিনি ভাববেন রাজা তার উপর আস্থা রাখতে পারছেন না। প্রবীর কুমার বললেন, আমি অনেক সূত্র পেয়েছি, আশা করি দুদিনের মধ্যেই বালাম শুদ্ধ চোর ধরতে পারবো। কিন্তু পরদিন এক অঘটন ঘটল। মন্ত্রী মশাই রাজামশাইয়ের দরবারে উপস্থিত। সেনাপতি মশাই গোফে তা দিতে দিতে দরবারে ঢুকে বললেন, একটা চোরকে পাকড়াও করে এনেছি। লোকটা কয়েকদিন থেকে আমার বাড়ির আশেপাশে সন্দেহজনক অবস্থায় ঘুরছিল। একটু পরেই সেনাপতি মশাইয়ের রক্ষী বাহিনী বদ্ধ অবস্থায় চোরকে রাজসভায় হাজির করল। বলা বাহুল্য, সে চোর আর কেউ নয়, সেনাপতি মশাই ভুল করে গোয়েন্দা প্রবীর কুমারকেই চোর বলে ধরে এনেছেন। রাজার ইঙ্গিতে প্রবীর কুমারকে ছেড়ে দেওয়া হলো। সেনাপতি মশাই রাজার আচরণে খুবই ক্ষুব্ধ হলেন। এতদিন পরে যাও বা একজনকে ধরা হলো, তাকেও ছেড়ে দেওয়া হলো। অবশ্য কিছু পরে প্রবীর কুমারের প্রকৃত পরিচয় পেয়ে তিনি খুবই লজ্জিত হলেন। প্রবীর কুমার বললেন, চোর ধরতে হলে এখনই আমার সঙ্গে সৈন্য নিয়ে চলুন। রাজা, মন্ত্রী, সেনাপতি মশাই সকলেই সৈন্য নিয়ে প্রবীর কুমারকে অনুসরণ করে চললেন।
এ কি, এ যে সেনাপতির বাড়ি। প্রবীর কুমার বললেন, এই বাড়ির চারপাশ ঘিরে রাখতে হবে, তবেই চোর বা চোরাই মালের পাত্তা পাওয়া যাবে। সেনাপতি মশাই বললেন, তার মানে আমার বাড়ি ঘেরাও? প্রবীর কুমার হেসে বললেন, বাঘের ঘরেই যোগের বাসা হয়। প্রবীর কুমারের কথায় সত্যি প্রমাণিত হলো। অবশ্য সেনাপতি মশাইয়ের কোনো দোষ নেই, তিনি নিজেও জানতেন না যে তার বাড়িতেই চোরের আড্ডাখানা। তার শ্যালক শ্রীমান সোহন সিংহই চোর সর্দার পুটিরামের সঙ্গে যোগসাজশ করে রাজ্য জুড়ে অনায়াসে চুরি ব্যবসা চালিয়েছে। সেনাপতি মশাই সকলের বাড়ি তল্লাশি নিয়েছেন, কিন্তু নিজের বাড়ির তল্লাশি নেওয়ার প্রয়োজন বোধ করেননি, অথচ তার বাড়িরই একাংশে চোরের আড্ডাখানা। পুটিরাম সোহন সিংহের অন্যতম বন্ধু, আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, সোহন সিংহের চেহারাটা অনেকটা গম্ভীরা সিংহের মতোই। সেনাপতি গম্ভীরা সিং যখন রাতের বেলা নিজের বাড়িতে বিশ্রাম গ্রহণ করতেন, তখন সোহন সিং গম্ভীরা সিংহের পোশাক ব্যবহার করতেন এবং জায়গা বিশেষ থেকে রক্ষীদের অন্যত্র সরিয়ে রাখতেন। আর সেই সুযোগে পুটিরাম তার দলবল নিয়ে চুরি করত। চোরাই মাল এনে জমা হতো সেনাপতি মশাইয়ের বাড়িতেই। সেনাপতি মশাইয়ের বাড়িতেও দুবার চুরি হয়েছে। বাড়ির একাংশ থেকে অপর অংশে সে চোরাই মাল জমা হয়েছে। সেনাপতি মশাই নিজের শ্যালকের এ ধরনের আচরণে খুবই লজ্জিত হলেন। তিনি গোঁফে তা দিয়ে বললেন, আমার আগেই বোঝা উচিত ছিল যে বাইরের চোরের কোনো মতেই এত সাহস হতো না। মন্ত্রীমশাই মুচকি হেসে বললেন, শেষে বাঘের ঘরেই যোগের বাসা। গোবেচারা রাজামশাই ব্যাপার দেখে হতবাক। খোদ সেনাপতির শ্যালক যে চোরের একজন চালক, এ যে ভাবাই যায় না। সেনাপতি মশাই নিজের শ্যালকের গায়ে থুতু দিয়ে বললেন, ছি ছি ছি।